আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়টির পাঠ 6 নিয়ে আলোচনা করব। আর এই পাঠ 6 থেকে তোমাদের যে প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই তোমাদেরকে এই পাঠ 6 এর লেখাগুলোতে কি বলা হয়েছে, আর এই পাঠ 6 এর লেখাগুলো থেকে প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে হতে পারে। তোমাদের এই পাঠ 6 এর বিষয় হচ্ছে মৌলিক ও যৌগিক একক। তোমাদেরকে এখানে পাঠ 6 এর লেখাগুলোতে বলা হয়েছে আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলে। তাহলে তোমরা এখানে এই কথাটি মনে রাখবে, আমরা যা পরিমাপ করি তাকে সাধারণত রাশি বলা হয়। এখানে তোমাদেরকে উদাহরণ দেখানো হয়েছে, যেমন টেবিলের দৈর্ঘ্য একটি রাশি, উচ্চতা একটি রাশি। এই রাশিগুলো পরিমাপের জন্য বিভিন্ন রকমের একক আছে। যে কোনো একক দ্বারা কোনো কিছুকে সরাসরি পরিমাপ করা যায়, যেমন এককের মাধ্যমে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য সরাসরি পরিমাপ করা যায়। দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক ও পদার্থের পরিমাপের একক, এই 7টি একককে বর্তমানে মৌলিক একক হিসেবে ধরা হয়। তাহলে আমাদের মৌলিক এককগুলো হচ্ছে 7টি: দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, তাপমাত্রার একক, বিদ্যুৎ প্রবাহের একক, আলোক উজ্জ্বলের একক ও পদার্থের পরিমাপের একক। তাহলে মোট 7টি একক, আর এই 7টি একক হচ্ছে মৌলিক একক। অন্য কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি মৌলিক একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না। যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের 2টি এককের গুণফলের উপর নির্ভর করতে হয়। আয়তনের ক্ষেত্রে 3টি এককের গুণফল দরকার। এই সমন্বিত এককই হলো যৌগিক বা লব্ধ একক। যেমন ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থের এককের গুণফল। অনুরূপভাবে আয়তনের একক হলো কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাটিতে বলা হয়েছে ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দৈর্ঘ্যের 2টি এককের গুণফলের উপর নির্ভর করে। ক্ষেত্রফলের পরিমাপ বের করতে হলে তোমাদেরকে 2টি এককের গুণফলের প্রয়োজন হবে, আর আয়তনের ক্ষেত্রে তোমাদের 3টি এককের গুণফলের দরকার হবে। আর এই গুণফলগুলোকে সমন্বিতভাবে যৌগিক বা লব্ধ একক বলা হয়। তোমাদেরকে উদাহরণে দেখানো হচ্ছে ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, আর আয়তনের একক হলো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই 3টি এককের গুণফল। এরপরে এখানে তোমাদেরকে আরও বলা হচ্ছে বেগের একক হলো দৈর্ঘ্যের একক ও সময়ের এককের অনুপাত। এরপরে আমরা দেখে নিই এককের আন্তর্জাতিক পদ্ধতি। কোনো কিছু পরিমাণ নির্ণয়ে বিভিন্ন একক পদ্ধতি প্রচলিত আছে। যেমন তোমার উচ্চতা কত, এর উত্তর বিভিন্ন রকম হতে পারে। সাধারণত আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি। আবার জাতীয় নিবন্ধন ফরম বা পাসপোর্টের ফর্ম পূরণের সময় আমরা লিখেছি 1 মিটার 61 সেন্টিমিটার। এর মানে কি? একই পরিমাপের জন্য আমরা প্রচলিত বিভিন্ন একক পদ্ধতি ব্যবহার করে থাকি। এগুলো MKS। MKS মানে হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। M মানে হচ্ছে মিটার, K মানে হচ্ছে কিলোগ্রাম, আর S মানে হচ্ছে সেকেন্ড। এরপরে হচ্ছে FPS। F মানে হচ্ছে ফুট, P মানে হচ্ছে সাউন্ড, আর S মানে হচ্ছে সেকেন্ড। এরপরে আরও একটি আছে CGS। C মানে হচ্ছে সেন্টিমিটার, G মানে হচ্ছে গ্রাম, আর S মানে হচ্ছে সেকেন্ড। এই পদ্ধতি নামে প্রচলিত। দীর্ঘকাল ধরে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। এককের এই বিভিন্নতার কারণে উদ্ভূত নানা অসুবিধার কথা বিবেচনা করে 1960 সাল থেকে পৃথিবীর সমগ্র দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়। এটিকে SI বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটি বলা হয়। তোমরা এখানে এই লেখাটিকে মনে রাখবে, SI বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এরপর বলা হয়েছে এই আন্তর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে। যেমন দৈর্ঘ্যের একক মিটার। তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। দৈর্ঘ্যকে আমরা মিটারে প্রকাশ করি। যেমন কোনো বেঞ্চের দৈর্ঘ্য 2 মিটার, তাহলে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এরপরে বলা হয়েছে ভরের একক কিলোগ্রাম। ভরের একক হচ্ছে কিলোগ্রাম। যেমন আমরা 1 কেজি আলু কিনি, 1 কেজি আলু, এখানে কেজি হচ্ছে কিলোগ্রাম। এরপরে বলা হয়েছে সময়ের একক সেকেন্ড। আমরা সময়ের বেলায় সেকেন্ড, মিনিট, ঘন্টা এভাবে হিসাব করি।
তাপমাত্রার একক কেলভিন। তাপমাত্রাকে কেলভিনে প্রকাশ করা হয়। বৈদ্যুতিক আধানের একক কুলম্ব। তাহলে বৈদ্যুতিক আধানের একক হচ্ছে কুলম্ব। আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা। এরপরে হচ্ছে পদার্থের পরিমাপের একক মোল। এগুলো বর্তমান এসআই পদ্ধতির মৌলিক একক। তাহলে এখানে যে পদ্ধতিগুলো দেখানো হয়েছে বা এককগুলো দেখানো হয়েছে, এই এককগুলো হচ্ছে এসআই একক বা এসআই পদ্ধতির মৌলিক একক। এরপরে আমরা দেখে নিই দৈর্ঘ্যের একক। আমরা এখানে যে বিষয়গুলো পড়ছি এই বিষয়গুলোর উপরে আমরা গাণিতিক সমাধান করব। তাহলে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের এককের লেখাগুলোতে বলা হয়েছে বর্তমানে দৈর্ঘ্য পরিমাপে আন্তর্জাতিক একক হলো মিটার। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা 1875 সালে একত্রে বসে দৈর্ঘ্যের একক মিটার পরিমাণ নির্ধারণ করেন। তারা প্লাটিনাম ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডের দুই প্রান্তে দুটি দাগ দেন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দুটি নির্দিষ্ট দাগের মধ্যকার দূরত্বকে তারা 1 মিটার হিসেবে নির্ধারণ করেন। দৈর্ঘ্যের এককের গুণিতক ও ভগ্নাংশ। আমরা যখন কাপড়, টেবিলের দৈর্ঘ্য কিংবা কক্ষের দৈর্ঘ্য মাপি তখন মিটার এককটি ব্যবহার করি, কিন্তু একটি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে ব্যবহার করি সেন্টিমিটার, সংক্ষেপে সেমি। আবার আমরা যখন একটি পয়সার পুরুত্ব মাপতে যাব তখন আমরা কিন্তু এর চেয়ে ক্ষুদ্রতম একক ব্যবহার করে থাকি, এটি হলো মিলিমিটার, সংক্ষেপে হচ্ছে মিমি। অন্যদিকে আমরা বেশি দূরত্ব পরিমাপ করতে, যেমন ঢাকা থেকে সিলেটের দূরত্ব, ব্যবহার করি কিলোমিটার, সংক্ষেপে কিমি। আমাদের দৈনন্দিন জীবনে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার ও মিলিমিটারের প্রয়োগ খুবই বেশি দেখা যায়। এদের মধ্যে সম্পর্ক হলো, তোমাদেরকে এখানে সম্পর্ক দেখানো হয়েছে, 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 মিলিমিটার। তাহলে তোমরা এখানে এই সম্পর্কগুলোকে ভালোভাবে মুখস্থ করে নেবে। তাহলে আমরা পার্ট 6 এর লেখাগুলোকে ভালোভাবে দেখে নিলাম। তোমরা এই লেখাগুলোকে 2-3 বার করে পড়ে নেবে। আমি তোমাদেরকে এই পাঠের জন্য একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমরা সৃজনশীল প্রশ্নটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য পার্ট 6 এর একটি সৃজনশীল প্রশ্ন এবং উত্তরগুলোকে লিখে নিয়েছি। এখানে যেই প্রশ্নটি দেওয়া হয়েছে, একটি চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রটিতে আমরা এই চিত্রটিকে একটি বক্স ভেবে নিতে পারি। এই বক্সের উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার। এই বক্সের চওড়া বা প্রশস্ত হচ্ছে 3 সেন্টিমিটার। এখন আমাদেরকে এই উদ্দীপক থেকে 4টি প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে মৌলিক একক কয়টি। এরপরে প্রশ্নে বলা হয়েছে আয়তনের একক একটি যৌগিক একক ব্যাখ্যা করো। চিত্রের বাক্সটির আয়তন কত নির্ণয় করো। অন্য কোনো পদ্ধতিতে বাক্সটির আয়তন নির্ণয় করা সম্ভব কিনা যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। তোমাদের পরীক্ষাতে এই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখে নিই ক নম্বরের প্রশ্নটিকে। ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে মৌলিক একক কয়টি। এই প্রশ্নের উত্তরটি তোমাদের মুখস্থ থাকতে হবে। এই প্রশ্নের উত্তরটি হচ্ছে মৌলিক একক 7টি। আমরা কিন্তু পার্ট 6 লেখাগুলোতে পড়েছিলাম মৌলিক একক হচ্ছে 7টি। এরপরে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে আয়তনের একক একটি যৌগিক একক ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও তোমাদের মুখস্থ থাকতে হবে। তোমাদের পাঠ্য বইয়ে এই প্রশ্নগুলোর উত্তর আছে। খ নম্বরের উত্তরটি হচ্ছে যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক বলে। যেমন আয়তনের একক ঘনমিটার, যা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল, তাই আয়তনের একক একটি যৌগিক একক। এরপরে আমরা দেখে নিই গ নম্বরের প্রশ্নটিকে। গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে চিত্রের বাক্সটির আয়তন কত নির্ণয় করো। এই বাক্সটিতে তোমাদেরকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই বিষয়গুলো দেওয়া হয়েছে। এর মাধ্যমে তোমাদেরকে বাক্সটির আয়তন কত তা বের করতে হবে। তোমাদের জন্য আমি এখানে উত্তর লিখে নিয়েছি। প্রথমেই আমরা বাক্সের দৈর্ঘ্য লিখে নিয়েছি। বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার। তোমরা দেখতে পাচ্ছ বাক্সের উচ্চতা 5 সেন্টিমিটার, বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার, আর বাক্সের চওড়া বা প্রশস্ত বা প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। তারপরে আমাদেরকে বের করতে হবে বাক্সের আয়তন। এই বাক্সের আয়তনের সূত্রটিকে তোমরা মুখস্থ রাখবে। আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 11, প্রস্থ হচ্ছে 3, এরপরে উচ্চতা হচ্ছে 5। এই 3টি সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা 165 সেন্টিমিটার।
তাহলে আমরা বলতে পারি বাক্সটির আয়তন 165 সেন্টিমিটার। এরপরে আমাদেরকে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছিল অন্য কোনো পদ্ধতিতে বাক্সটির আয়তন নির্ণয় করা সম্ভব কিনা যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটিকে আমি এখানে লিখে নিয়েছি। এই প্রশ্নের উত্তরের জন্য অন্য পদ্ধতিতেও বাক্সটির আয়তন নির্ণয় করা সম্ভব। এজন্য বাক্সটিকে একটি পানিপূর্ণ মাপচঙ্গে ডুবাতে হবে। এই পদ্ধতিতে প্রথমে একটি মাপচঙ্গে পানি নিয়ে তার পাঠ নিতে হবে। এক্ষেত্রে অবশ্যই মাপচঙ্গকে সেন্টিমিটার এককে দাগাঙ্কিত থাকতে হবে। এরপর বাক্সটি মাপচঙ্গে ডুবালে বাক্সের আয়তনের সমপরিমাণ পানি সরে যাবে। এতে পানির উচ্চতা বেড়ে যাবে। বাক্সটি ডুবানো অবস্থায় মাপচঙ্গের পাঠ নিতে হবে। এবার দ্বিতীয় পাঠ থেকে প্রথম পাঠ বিয়োগ করে বাক্সের আয়তন নির্ণয় করা যাবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এরকম সৃজনশীল প্রশ্ন আসলে এই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই প্রথম অধ্যায়ের পরবর্তী পাঠগুলো থেকে সৃজনশীল প্রশ্নগুলো কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।